নমস্কার, আমি আদিত্য ঘোষ। আপনাদের সকলকে আমাদের ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগত। গতকাল আরবিআই মনিটারি পলিসি মিটিং এ 50 বেসিস পয়েন্টের রেট কাট ঘোষণা করেছে, যার ফলে রেপো রেট এই মুহূর্তে 6% থেকে কমে 5.5% এসে দাঁড়িয়েছে। এই নিয়ে আরবিআই তিনবারে মোট 1% এর রেট কাট করেছে এবং আরবিআই তার মনিটারি পলিসি স্ট্যান্স অ্যাকোমোডেটিভ থেকে পরিবর্তন করে নিউট্রাল করেছে। আরবিআই এর এই পরিবর্তনগুলি মার্কেটে লিকুইডিটি বাড়াতে এবং কনজাম্পশন বৃদ্ধি করতে সাহায্য করবে এবং এর ফলে ওভারঅল ইন্ডিয়ান ইকোনমিতে একটা বুস্ট আসতে পারে। এই নিউজের পর মার্কেটও কিন্তু বেশ পজিটিভ রিঅ্যাক্ট করেছে। গতকাল নিফটি প্রায় 1% পজিটিভে ক্লোজিং দিয়েছে। এগুলি অনেকের কাছে একটু কমপ্লিকেটেড লাগতে পারে, তো চলুন এগুলোকে একটু সহজ করে বুঝে নেওয়া যাক এবং এই পরিবর্তনগুলির ফলে কোন দুটি সেক্টরে মুভ আসতে পারে সেটি নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। যেমনটা আমরা একটু আগে আলোচনা করলাম, আরবিআই রেপো রেট 50 বেসিস পয়েন্ট কমিয়ে 5.5% করেছে। আর এটা কিন্তু লার্জার দ্যান এক্সপেক্টেড, অর্থাৎ মার্কেটের যেটা এক্সপেকটেশন ছিল, মার্কেটের এক্সপেকটেশন ছিল কি আগেও যেরকম দুবার মনিটারি পলিসিতে আরবিআই 25 বেসিস পয়েন্ট করে রেট কাট করেছে, এবারও মার্কেটের এটাই এক্সপেক্টেড ছিল যে আরবিআই হয়তো 25 বেসিস পয়েন্ট রেট কাট করবে, কিন্তু আরবিআই কিন্তু সেখানে তার দ্বিগুণ অর্থাৎ 50 বেসিস পয়েন্ট রেট কাট করেছে। এটা কিন্তু মার্কেটের জন্য একটা সারপ্রাইজ বা এক্সপেকটেশনের থেকে বেটার। এর কারণেই কিন্তু মার্কেট আরো বেশি পজিটিভ রিয়াক্ট করেছে। তখন প্রশ্নটা হলো, এই রেপো রেট কি আর এটা কমলে কি সুবিধা হতে পারে? তো খুব সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। রেপো রেট হলো ব্যাংক যখন আরবিআই থেকে কোনো টাকা লোন নেয় বা বড় করে, তখন ব্যাংকে সেই টাকার ওপর যে ইন্টারেস্টটা পে করতে হয় আরবিআই কে, এটাকেই বলা হয় রেপো রেট। অর্থাৎ এইটা কমলে ব্যাংকের বড়োইং কস্ট কিন্তু অনেক কমে যায়, কারণ ব্যাংক সস্তায় বড় করতে পারে মানি। এর ফলে তারা কি করে, তারা কাস্টমারকেও কম ঋণে বা কম ইন্টারেস্টে লোন দেয়, অর্থাৎ কাস্টমারের যে লেন্ডিং ইন্টারেস্ট রেট সেটাও কমে যায়। এবং এছাড়াও যে সমস্ত লোনগুলি ফ্লোটিং ইন্টারেস্টের উপরে কাজ করে, যেরকম হোম লোন, কার লোন, সেগুলোর কিন্তু ইএমআইও কমে আসে। অর্থাৎ মানুষের পকেটে বেশি টাকা থাকে, মানুষ বেশি স্পেন্ডিং করে এবং কম ইন্টারেস্টেড হওয়ার কারণে যারা অনেকদিন ধরে ভাবছিলেন যে একটা হোম লোন নিয়ে একটা বাড়ি কিনবেন বা একটা ফ্ল্যাট কিনবেন, যারা হাই ইন্টারেস্ট রেটের কারণে এতদিন সেটা করেননি, তারা যখন দেখবে যাদের কস্টটা অনেকটা কম আসছে বা ইন্টারেস্ট কমার কারণে তাদের ইএমআইটাও কিন্তু কম আসবে, তো তারা হয়তো সেই পারচেসগুলো তখন করতে আরো আগ্রহী হয়। এর কারণে ইন্টারেস্ট রেট কমলে কিন্তু স্পেন্ডিংও বাড়ে। অর্থাৎ আমরা এক কথায় যদি বলি, এই রেপো রেট করার কারণে আগামী দিনে যে কোনো লোনের ওপরে ইন্টারেস্ট কমতে চলেছে এবং এর সাথে সাথে এন্টায়ার ফাইন্যান্সিয়াল সিস্টেমে কিন্তু লিকুইডিটি বৃদ্ধি পেতে চলেছে। এটা তো গেল রেপো রেট। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা অ্যানাউন্স করেছে আরবিআই, যে তারা সিআরআর বা ক্যাশ রিজার্ভস রেশিও 1% কমিয়েছে এবং এর ফলে মনে করা হচ্ছে যে টোটাল এই ব্যাংকিং সিস্টেমে প্রায় 2,50,000 কোটি টাকার লিকুইডিটি বৃদ্ধি পাবে। এটা একটু বুঝে নিই। সবার প্রথমে আমাদের জানতে হবে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও কি। এটা হলো যখন আপনি কোনো ব্যাংকে 100 টাকা ডিপোজিট করেন বা 100 টাকা জমা রাখেন, তার ভেতর থেকে একটা পার্সেন্টেজ অ্যাজ এ রিজার্ভ ব্যাংকগুলিকে আরবিআই এর কাছে জমা রাখতে হয় এবং সেটার উপরে ব্যাংকগুলি আরবিআই থেকে কিন্তু কোনো ইন্টারেস্ট বা কোনো সুবিধা পায় না। এটা জাস্ট অ্যাজ এ সিকিউরিটি মানি হিসেবে আরবিআই এর কাছে জমা রাখতে হয়। এটা এতদিন কি ছিল, আপনি যদি 100 টাকা ব্যাংকে জমা রাখতেন, তার 4% ব্যাংকগুলিকে আরবিআই এর কাছে রাখতে হতো, অর্থাৎ 100 টাকার এগেনস্টে 4 টাকা আরবিআই এর কাছে জমা রাখতে হতো। কিন্তু এখন আরবিআই কি বলছে, সেটাকে কমিয়ে 1% কমিয়ে তারা 3% করবে। অর্থাৎ এই 100 টাকার এগেনস্টে যে 4 টাকা এতদিন ব্যাংক জমা রাখতো, এখন সেটা 3 টাকা রাখলেই হবে। অর্থাৎ 1 টাকা কিন্তু ব্যাংকের এক্সট্রা ফ্রি মানি হয়ে যাচ্ছে। এটাকে ব্যাংক আরো লোন দিতে কাজে লাগাতে পারে এবং সেটাকে বা অন্য কোথাও ইনভেস্ট করতে পারে। ঠিক এরকমই ব্যাংকে তো অনেক অনেক টাকা জমে রয়েছে, ঠিক এর কারণেই আরবিআই এটা 1% টোটাল কমাবে বলেছে, যদিও এটা 4টে ভাগে হবে, ডিসেম্বরে গিয়ে এটা শেষ হবে। তো টোটাল এটার ফলে মানে এই 1% সিআরআর রেশিও বা ক্যাশ রিজার্ভ রেশিও কমানোর ফলে টোটাল ব্যাংকিং সিস্টেমে মনে করা হচ্ছে যে প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ কোটি টাকা ফ্রি মানি হবে, যেটাকে ব্যাংক আরো নতুন করে লোন দিতে ব্যবহার করতে পারে বা কোথাও ইনভেস্ট করতে পারে। অর্থাৎ এর ফলেও কিন্তু ওভারঅল ব্যাংকিং সিস্টেমে লিকুইডিটিটা অনেকটা বৃদ্ধি পাবে। তো এটা তো ছিল আরবিআই রিলেটেড নিউজ। এবার মার্কেট এটা কিভাবে রিয়াক্ট করছে বা মার্কেটে এর ফলে কি প্রভাব পড়তে পারে বা কোন সেক্টরে এর প্রভাব পড়তে চলেছে পার্টিকুলারলি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো সবার প্রথমে আমরা যদি নিফটির চার্টটা দেখি, নিফটি কিন্তু একটা সুন্দর ছোট্ট জোনের ভেতরে কনসলিডেট করছে। আমরা যদি দেখি নিচের দিকে 24,500, উপরের দিকে 25,000 বা 25,100 লেভেল বলতে পারি। নিফটি কিন্তু এক্স্যাক্ট 24,500 সাপোর্ট লেভেলে সাপোর্ট নিয়ে একটা স্ট্রং বাউন্স ব্যাক দেখাচ্ছে। তবে যদিও এখনো সে তার রেজিস্ট্যান্সটাকে ব্রেক করেনি, তবে আমরা যদি এখানে আর একটা দুটো ক্যান্ডেলের পর একটা ব্রেকআউট দেখতে পাই, আমরা কিন্তু একটা স্ট্রং আপ মোমেন্টাম আশা করতে পারি। তো ওভারঅল আমরা বলতে পারি এই নিউজটা কিন্তু মার্কেট পজিটিভ ভাবেই নিয়েছে, কারণ আমরা লাস্ট দিন দেখেছি এটা 10টার নাগাদ অ্যানাউন্স হয়েছে। তো সেদিন নিফটি কিন্তু যথেষ্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে।
তো সবার প্রথম এই ইন্টারেস্ট রেটের সাথে যে সেক্টরটা ডাইরেক্টলি জড়িত সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর। আমরা যদি দেখি ব্যাংক নিফটি গতকাল প্রায় 1.5% বৃদ্ধি পেয়ে অল টাইম হাই তৈরি করে এবং অনেক দিনের একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছে। তো এখানে প্রশ্ন আসতে পারে যে ইন্টারেস্ট রেট কমার সাথে সাথে ব্যাংকগুলির কি সুবিধা হতে পারে। তো আমি যদি আপনাদেরকে এটা একটু সহজভাবে বোঝাই, ধরুন যেহেতু এখন নতুন যে লোনগুলো ব্যাংক প্রোভাইড করতে চলেছে সেগুলোর ইন্টারেস্ট অনেকটা, ধরুন আমি যদি একদম হাইয়ের সাথে তুলনা করি, প্রায় রেপো রেট 1% কমেছে, মানে যেটা একসময় 6.5% ছিল সেটা এখন 5.5% এসছে। আপনি যদি কোনো সময় লোন নিতে যেতেন যেটা আগে 10% ইন্টারেস্ট ছিল, সেটা এখন ব্যাংক আপনাকে 9% প্রোভাইড করতে পারবে, কারণ ব্যাংকের বড়োইং কস্ট কমেছে, তো সেই জন্য ও লেন্ডিং কস্টও কমিয়ে দেবে। এর ফলে কি হবে, যে কোনো বিজনেস বা মানুষরা বেশি লোন নেবে এবং এর ফলে ব্যাংকের মেন যে বিজনেস লোন দেওয়া সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তবে শর্ট টার্মের একটা এফেক্ট ফলে কি, এর যেহেতু ওভারঅল ইন্টারেস্ট রেটটাই কমে যাচ্ছে, তো এর ফলে তাদের নেট ইন্টারেস্ট মার্জিনে কিন্তু একটা শর্ট টার্মের জন্য প্রভাব ফেলে। তো সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে আপকামিং সেশনগুলোতে এই ব্যাংকিং স্টকগুলো কেমন পারফর্ম করছে বা তাদের রেজাল্টগুলো কেমন আসছে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো। তবে লং টার্মে কিন্তু এটা একটা ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য পজিটিভ নিউজ। যেমনটা আমরা দেখলাম ব্যাংক নিফটি অল টাইম হাই তৈরি করেছে, তার সাথে সাথে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ ব্যাংকের সাথে সাথে এই ইন্ডেক্সটাতে কিছু এনবিএফসি কোম্পানিও রয়েছে। এই পরিবর্তনগুলো কিন্তু ব্যাংকের সাথে সাথে এনবিএফসি কোম্পানিগুলোতেও সমানভাবে প্রভাব ফেলবে। তো চলুন এই সেক্টর থেকে কিছু স্টক দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা যদি কিছু লার্জ ক্যাপ ব্যাংক দেখি, যেরকম এইচডিএফসি ব্যাংক কিন্তু এখানে একটা সুন্দর, আমরা বলতে পারি এখানে একটা পোল এবং ফ্ল্যাগ প্যাটার্নে ব্রেকআউট দিয়েছে। তবে হায়ার লেভেল থেকে কিছুটা সেল করলেও আমরা বলতে পারি যে অল টাইম হাই তৈরি করেছে এবং ভলিউমেও আমি যদি এখানে চেক করি ঠিকঠাক রয়েছে। পরবর্তী স্টক আমরা যদি দেখি অ্যাক্সিস ব্যাংক কিন্তু অল টাইম হাই থেকে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে গেছিল, তবে সেখান থেকে সাপোর্ট নিয়ে আমরা যদি এই মুহূর্তে দেখি লাস্ট দিন সে 50 তে সাপোর্ট নিয়ে একটা 3% আপমুভ দেখিয়েছে। আমরা যদি পরবর্তী স্টক চলে যাই আইসিআইসিআই ব্যাংক, সেটাও কিন্তু তার একদম অল টাইম হাই লেভেলে কনসলিডেশন করছে। তো আপনারা এই লেভেলগুলোতে একটু ভালো করে নজর রাখতে পারেন, যদি এখান থেকে একটা ব্রেকআউটটি সাস্টেন হয় আমরা কিন্তু আরো আপ মোমেন্টাম আশা করতে পারি। তবে এখানে একটা কথা বলে রাখি, আজকে যে স্টকগুলি আমি নিয়ে আলোচনা করছি এগুলো জাস্ট একটা ওভারঅল চার্ট অ্যানালাইসিস, আমি কোনো রেকমেন্ডেশন প্রোভাইড করছি না। এগুলো আপনারা আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন। তবে আপকামিং ট্রেডিং সেশনে এই স্টকগুলো কেমন পারফর্ম করছে বা কেমন রিয়াক্ট করছে সেগুলো কিন্তু আপনাদের ক্লোজলি ওয়াচ করতে হবে। আমাদের পরবর্তী স্টক রয়েছে এলটিএফ বা এলএনটি ফাইন্যান্স। এই স্টকটা নিয়ে কিন্তু আমরা আগেও ইউটিউব চ্যানেলে আলোচনা করেছি, এটা একটা ওভারঅল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও রয়েছে। সেটা মনে হয় এরকম কোনো একটা জায়গায় অ্যানালাইসিস করেছিলাম, সেখান থেকে স্টকটা উপরে যাওয়ার পরে আবার কিছুটা কারেকশন দেখিয়েছিল, তবে এই মুহূর্তে কিন্তু আবার তার অল টাইম হাই লেভেলে ট্রেড করছে। আমি যদি দেখি লোয়ার লেভেল থেকে স্টকটা কিন্তু প্রায় 40%-এর কাছাকাছি আপমুভ দেখিয়েছে। তো এই স্টকগুলোকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন। তবে এই মুহূর্তে কিন্তু আমি আপনাদের কোনো রকম এন্ট্রির কথা বলছি না, কারণ স্টকগুলো যথেষ্ট মুভ করেছে এবং আমি যদি দেখি লাস্ট দুদিনেও স্টকটা শার্প মুভ করেছে। তো আপনাদেরকে এগুলোকে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেগুলো আপকামিং ট্রেডিং সেশনে কেমন পারফর্ম করছে বা কেমন রিয়াক্ট করছে। আমাদের পরবর্তী স্টক রয়েছে আজকের, সেটা হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স। এটা খুবই একটা ভালো এনবিএফসি কোম্পানি। কোম্পানিটা আপনি যদি দেখেন অনেক দিন ধরে কন্টিনিউয়াস একটা আপ ট্রেন্ডে রয়েছে এবং এই মুহূর্তেও 50 এর কাছাকাছি সাপোর্ট নিয়ে একটা পজিটিভ মোমেন্টাম দেখাচ্ছে। আমাদের পরবর্তী স্টক হলো হোম ফার্স্ট ফাইন্যান্স। এটা কিন্তু একটা হাউজিং ফাইন্যান্স কোম্পানি। শুধু এটা নয়, আপনি যদি বাকি যে হাউজিং ফাইন্যান্স সেক্টরটাকে অ্যাজ এ দেখেন, এই সেক্টরটা কিন্তু লাস্ট কয়েক কোয়ার্টার ধরে ভালো পারফর্মও করছে এবং এই রেপো রেট কাটের ফলে আপকামিং কোয়ার্টারগুলোতেও কিন্তু এই হাউজিং ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে বা এই সেক্টরটিতে একটা পজিটিভ মোমেন্টাম লক্ষ্য করা যেতে পারে। তো এই হাউজিং ফাইন্যান্স কোম্পানিগুলোতে আপনারা অবশ্যই নজর রাখতে পারেন এবং এই কোম্পানিটি নিয়েও আমি আমাদের এই ইউটিউব চ্যানেলে আগে একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। সেখান থেকে কিন্তু স্টকটা বেশ ভালো মুভ করেছে। তো আমাদের পরবর্তী সেক্টর হলো নিফটি রিয়েলিটি সেক্টর। ব্যাংকের সাথে সম্পর্কটা আমরা বুঝলাম, এবার আমাদের বুঝতে হবে যে রিয়েল এস্টেট বা রিয়েলিটি সেক্টরের সাথে এই ইন্টারেস্ট রেট কাটের কি সম্পর্ক রয়েছে। আমরা যদি লাস্ট দিন দেখি, আপনি রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন নিফটি রিয়েলিটি সেক্টর প্রায় 5% আপমুভ দেখিয়েছে। তার মানে এই নিউজটা কিন্তু এই সেক্টরটার জন্য যথেষ্ট পজিটিভ। কারণ কি হয়, যে কোনো বড় পারচেস, যেরকম সবার থেকে বড় পারচেস আমাদের প্রত্যেকের জীবনে যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে বাড়ি বা ফ্ল্যাট বা নিজের একটা হোম। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এই বড় পারচেসগুলো করার সময় আমাদের কিন্তু একটা পার্সেন্টেজ লোন নিতে হয় বা আমরা বেশিরভাগ মানুষই কিন্তু হোম লোন নিয়েই কোনো ফ্ল্যাট বা বাড়ি কিনে থাকি। তো এর কারণেই এই রেপো রেট কাট হওয়ার ফলে যে ইন্টারেস্ট রেট ফল হতে চলেছে বা ইন্টারেস্ট রেট যেটা রিডিউস হতে চলেছে, এর ফলে কিন্তু অনেক বেশি মানুষ আরও তাদের বাড়িটা কেনার জন্য বা হোম লোন নেওয়ার জন্য ইন্টারেস্টেড হবেন এবং এর ফলে কি হয়, রিয়েলিটি সেক্টর বা রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু একটা সেলসের ইনক্রিজ দেখা যায়। এর আগেও যখন যখন ইন্টারেস্ট রেট কাট হয়েছে, এর সাথে রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু এই সম্পর্কটাই দেখা গেছে যে মানুষ কিন্তু আরো বেশি
করে রিয়েল এস্টেট কিনতে আগ্রহী হয়েছেন। তো এর কারণেই এই সেক্টরটিতেও একটা ভালো পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। তো চলুন এবার এই সেক্টরটিতে কিছু স্টক দেখে নেওয়া যাক। এই সেক্টর থেকে আমাদের প্রথম স্টকটি হলো ম্যাক্রোটেক ডেভেলপার্স বা লোধা। আমরা যদি চার্টটাকে খুব ভালো করে দেখি, স্টকটা একটা ভালো আপ ট্রেন্ডের পরে কিছুটা সাইডওয়েজই বলতে পারি, এখানে ডাউন ট্রেন্ডও বলা চলে না, একটা এই লেভেলে সাপোর্ট বানিয়ে একটা কনসলিডেট করছে এবং এই মুহূর্তে কিন্তু আবার একটা সুন্দর হায়ার হাই বানিয়ে ব্রেকআউট লেভেলেই রয়েছে বলতে পারি, ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। তো আমাদের দেখতে হবে এখানে আগামী রেজিস্ট্যান্স এখানে 1564-65 লেভেলেও একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং অল টাইম হাই রয়েছে 1600 লেভেলের কাছাকাছি। তো এই লেভেলটিতে স্টকটা কেমন পারফর্ম করে এটা আমাদের কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। আবার বলছি, এগুলো কিন্তু কোনো রেকমেন্ডেশন না, আপনারা অ্যাজ এ অ্যানালাইসিস বা আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন স্টকগুলোকে। চলুন পরবর্তী স্টক কি আছে। পরবর্তী স্টক রয়েছে ডিএলএফ। আমরা যদি দেখি সেম প্যাটার্ন, আপনি যদি এই ওভারঅল রিয়েল এস্টেট কোম্পানিগুলো দেখেন, এই প্রত্যেকটা চার্টই আপনাকে সেম মনে হবে, একটা আপ ট্রেন্ডের পরে কিছুটা কনসলিডেশন রয়েছে, আবার লাস্ট কয়েক মাসে বা কিছু ট্রেডিং সেশনে আমরা একটা আপমুভ দেখতে পাচ্ছি। এটা গেল ডিএলএফ। পরবর্তী কোম্পানি আমাদের কি রয়েছে? পরবর্তী কোম্পানি রয়েছে সোভা রিয়েলিটি। এটাও দেখুন আপনি ঠিক আপ ট্রেন্ড, তারপরে আবার একটা কনসলিডেশন, সেখান থেকে কিছুটা আপমুভ দেখাচ্ছে, কেউ বেশি রিকভারি করেছে, কেউ বেশি ফল করেছে। আমাদের পরবর্তী স্টক হলো গোদরেজ প্রপার্টিস। এটাও যদি আপনি দেখেন একটা সেম চার্ট প্যাটার্ন, একটা আপ ট্রেন্ডের পরে স্টকটা কিছুটা ডিক্লাইন হয়েছে বা একটা সাইডওয়েজের মধ্যে রয়েছে, তবে সেখান থেকে আবার কিছুটা রিকভারি দেখা যাচ্ছে। আমরা যদি দেখি লাস্ট দিন এই স্টকটা প্রায় 7% আপমুভ দেখিয়েছে যথেষ্ট স্ট্রং ভলিউমের সাথে, এবং তার 200 এর ওপরে ক্লোজিং দিয়েছে। তো এই স্টকগুলোকে আপনারা প্রত্যেকেই ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। এগুলো ভবিষ্যতে কেমন রিয়াক্ট করছে বা আপকামিং রেজাল্ট গুলো কেমন করছে এই কোম্পানিগুলো, এগুলো কিন্তু নজর রাখতে হবে। কারণ দেখুন, একটা কথা এখানে ভালো করে বুঝবেন যে আরবিআই যে চেঞ্জ গুলো করেছে, এগুলো কিন্তু একদিনের পার্থক্য নয়, মানে আপনি ইমিডিয়েট কালকে থেকে এর যে প্রতিক্রিয়া সেটা কিন্তু দেখতে পারবেন না, বা এগুলো কিন্তু টাইম টেকিং এবং লং টার্মের জন্য। অর্থাৎ এই যে লিকুইডিটি বাড়বে, এই যে ইন্টারেস্ট রেট কমবে, এগুলো কি আপনি পরের দিনই ব্যাংকে গেলে কিন্তু সেটা পাবেন না। এগুলোকে অ্যাডজাস্ট করতে কিছুটা সময় লাগে, কিন্তু লং টার্মে গিয়ে এটা এই সেক্টরগুলোর জন্য কিন্তু যথেষ্ট ভালো নিউজ। এর কারণেই আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু এই ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর এবং রিয়েল এস্টেট সেক্টর, এই সেক্টর দুটিতে খুব ভালো করে ফোকাস করে রাখবেন। আগামীকালে কিন্তু এই সেক্টরগুলিতে একটা অপরচুনিটি আসতে পারে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং এই বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এই সপ্তাহে আমরা আরেকটি ভিডিও আপলোড করেছিলাম যেটি পার্সোনাল ফাইন্যান্সের উপরে। ভিডিওটি খুব ছোট এবং কার্যকর, আপনারা অনেকেই দেখে খুব পছন্দ করেছেন। যারা এখনো ভিডিওটি দেখেননি তাদেরকে বলবো একবার অবশ্যই ভিডিওটি দেখবেন। ধন্যবাদ।